এখনো চলছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বিএনপির নেতৃত্বেই আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বললেন দলটির নেতারা। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরবে পুরনো সমস্যা, সিএনএ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বললেন প্রধান উপদেষ্টা। রাজশাহীর পবায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। লাশের পাশে পড়ে থাকা চিরকুটে ঋণের কথা লেখা ছিল। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ নবজাতকের মৃত্যু। চালকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ভুক্তভোগী স্বজনরা। বাজারে সবজির দাম 80 থেকে 100 টাকা। বৃষ্টির কারণে বেড়েছে দাবি বিক্রেতাদের। বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনায় আলাস্কায় আজ মুখোমুখি হচ্ছেন ট্রাম্প পুতিন। সারা বিশ্বের দৃষ্টি দুই নেতার বৈঠকের দিকে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র এখনো চলমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নেতৃত্বেই আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তারা এসব মন্তব্য করেন। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অনেক রক্ত গেলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। নির্জন কারাগারে ভুল চিকিৎসা দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান। এছাড়া স্থায়ী কমিটির অন্য এক সদস্য মির্জা আব্বাস দাবি জানান, ফ্যাসিবাদ আমলে খালেদা জিয়াকে কারাগারে যারা নির্যাতন করেছিল তাদের বিচারের জন্য। জাতীয় ঐক্যের প্রতীক গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ। স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় না পাওয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া বার্ধক্য ও অসুস্থতাকে উপেক্ষা করে এখনও লড়ে যাচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে জাতীয় ঐক্য ধরে রেখে গণতন্ত্রের মুক্তির আহ্বান জানিয়ে যাচ্ছেন তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। এরশাদের স্বৈরাচারী শাসন, জুলুম, অত্যাচার আর লোভ, আর শেখ হাসিনার 15.5 বছরের ফ্যাসিবাদী শাসন। এখানেও জেল, জুলুম আর 2 সন্তানের উপরে অমানসিক অত্যাচার, দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্নতা, অসুস্থ হয়েও বিদেশি চিকিৎসার সুযোগ না পাওয়া, তবুও কোনো আপোষ নয় গণতন্ত্রের স্বার্থে। গণতন্ত্র রক্ষা আর দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এক লৌহ মানবীর নাম খালেদা জিয়া। 4 দেয়ালের গণ্ডি পেরিয়ে সরাসরি বিএনপির নেতৃত্বে আসা ও বেশ কয়েকবার গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন করা আপোষহীন এই দেশনেত্রীর জন্ম 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। স্বামী রাষ্ট্রপ্রধান হলেও কখনো রাজনৈতিক পরিচয় বহন করেনি গণতন্ত্রকামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া। 1981 সালে বিপদগামী সেনা সদস্যদের অভ্যুত্থানে জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে নেতৃত্ব শূন্য বিএনপিকে গোছাতে নেমে পড়েন তিনি। একদিকে দল গোছানো, অন্যদিকে স্বৈরশাসকের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রাখেন জাতীয়তাবাদী শক্তির এই কাণ্ডারি। গণতন্ত্রের প্রশ্নে মাথা নিচু না করে লোভকে পেছনে ফেলে নেতৃত্ব দিয়ে যান এরশাদ বিরোধী আন্দোলনের। স্বৈরাচারী সরকারের সঙ্গে আপোষ না করায় খেতাব পান আপোষহীন নেত্রীর। দীর্ঘ 8 বছর সংগ্রাম শেষে 1991 সালে জনগণের রায়ে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন তিনি। একাই 5টি আসনে বিজয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মুকুট ছিনিয়ে আনেন। শুধু তাই নয়, তার ঝুলিতে যোগ হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী সরকার প্রধানও। 7ম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে সংসদে বসে বিএনপি। 2001 সালের 1 অক্টোবর নির্বাচনে 4 দলীয় জোট জয়লাভ করে সরকার গঠন করে খালেদা জিয়ার নেতৃত্বে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 2বার চেয়ারপারসনের দায়িত্ব পালন করা এই নেত্রী মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বেতন মওকুফ ও মুক্তিযোদ্ধাদের অধিকার নিশ্চিতে মন্ত্রণালয় গঠন সহ দেশের মানুষের স্বার্থে অবিরাম কাজ করে গেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আসে 111, বিচ্ছিন্ন হয় নিজের 2 সন্তান থেকে। তৎকালীন সরকারের নানা চাপ আর হুমকির মুখেও কারাবন্দী থেকে গণতন্ত্রের পক্ষে নিজের ইস্পাত দৃঢ় অবস্থান ধরে রাখেন খালেদা জিয়া। ছাড়েন দিয়ে নিজের মাতৃভূমিও।
2008-এর নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শুরু হয় বিএনপির উপর নতুন করে জুলুম নির্যাতন। খালেদা জিয়াকে কারাবরণ করতে হয় মিথ্যা মামলায়। ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যু হয় বিদেশের মাটিতে। দীর্ঘদিন বড় ছেলেকেও কাছে পাননি। চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। তবু আপোষ না করে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন। জুলাই অভ্যুত্থানে পতনায় ফ্যাসিস্ট সরকারের। মুক্ত হয় বিদেশে চিকিৎসার সুযোগ পান খালেদা জিয়া। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও দেশের মাটিতে আবারও ফিরে আসেন গণতান্ত্রিক মানুষের অভিভাবক হয়ে। আহ্বান জানান জাতীয় ঐক্যের। গণতন্ত্রের মাথা হিসেবে সমাদৃত খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদের কর্মসূচি নিয়েছে বিএনপি। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরবে পুরনো সমস্যা। বুধবার সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া সিএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ কথা বলেন। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ অব্যাহত থাকবে বলেও মন্তব্য তার। এছাড়া পাকিস্তান, চীন সহ ভারতের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের কথা জানান তিনি। নীরব দাসের রিপোর্ট। রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে 2025 সালের ফেব্রুয়ারিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নিচ্ছেন সব ধরনের পদক্ষেপ। বুধবার সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া সিএনএ-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গ্রহণযোগ্য, বৈধ ও উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা এ সরকারের দায়িত্ব। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি হলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় এগোচ্ছে না। তার মতে রাজনৈতিক ও নির্বাচন খাতে আরও সংস্কার প্রয়োজন। বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরবে পুরনো সমস্যা। গণ অভ্যুত্থানের সময় আমরা জনগণের স্বার্থে কিছু প্রতিশ্রুতি তুলে ধরেছিলাম। সংস্কার, ন্যায় বিচার ও নির্বাচন, এই তিনটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই। নির্বাচন হলে সংস্কার ও ন্যায় বিচারের প্রয়োজন নেই, কারণ সবকিছু নির্বাচিত সরকারের হাতে চলে যাবে। আর এই দুইটি জিনিস বাস্তবায়িত না হলে সব আগের জায়গায় ফিরে যাবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বিচার কার্যক্রম নিয়েও আলোচনার কথা তুলে ধরেন তিনি। আইন শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করবে, তাকে কোনোভাবেই বাংলাদেশে সহিংসতা তৈরির সুযোগ দেয়া হবে না। ভারতে বসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা তৈরির চেষ্টা করতে না পারেন। প্রধানমন্ত্রী মোদীকে সেই আহ্বান জানিয়েছি, তবে সামাজিক মাধ্যমে ভারত সরকারের নিয়ন্ত্রণ নেই বলে জানিয়েছেন মোদী। সাক্ষাৎকারে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের বিষয়েও সিএনএ জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় অন্তর্বর্তী সরকার। পাকিস্তান ও চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের আশাবাদী তিনি। সেই সঙ্গে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্সকে একটি ইকোনমিক জোনের আওতায় নিয়ে আসার প্রত্যাশাও জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডির 32 নম্বরে রাতভর অবস্থান নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশে দেয় তারা। এদিকে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে সেজন্য ধানমন্ডি 32 নম্বর ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে 32 নম্বরে অবস্থান নেয় বিএনপি। বিক্ষোভ মিছিল করে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সঙ্গে ছিল উৎসুক জনতার অংশগ্রহণ। তারা জানান, কার্যক্রম নিষিদ্ধ হওয়া কেউ আসলে রুখে দেয়া হবে। হাসিনার ঠিকানায় বাংলায় হবে না, মুজিববাদ মুর্দাবাদ। আমরা সারা রাতের অতন্ত্র প্রহরী, এখানকার যে কোনো রকমের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এই ফ্যাসিস্ট হাসিনার কোনো দোসর যাতে আর মাথা চারা দিয়ে না উঠতে পারে। সব ঐক্যবদ্ধ আছে এই ভিদি, কোনো ফ্যাসিজমের কোনো দোসরদের আমরা ভয় পাই না ইনশাল্লাহ। কোনো সন্ত্রাস আমরা এগুলি কোনো তোয়াক্কা করি না। আমরা জনতা সব এক আছি ইনশাল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগুলি
আমরা প্রোটেস্ট করব। রাত 12টার দিকে 32 নম্বরের সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এই বেশি লোকজন হওয়ার কারণে যেটা হচ্ছে, এর মধ্যে কিছু মাঝে মাঝে একটু গুজবের মতো ঘটনা ঘটতেছে। তা আমরা এরকম 2-3 জনকে আমাদের কাছে দিয়েও দিছে এখানকার কিছু লোকজন। তা আমরা ওইগুলো একটু যাচাই বাছাই করে 3 জন মানে আমাদের কাছে আছে হেফাজতে, 3 জনের যাচাই বাছাই করে যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, যেটা হবে সেটা আমরা নেব। পরে ধানমন্ডি লেকের পাশে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সঙ্গীত আয়োজন করে ছাত্র জনতা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, ধানমন্ডি 32 নম্বরে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, ধানমন্ডি 32 নম্বরে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। মনি, যেমনটি জানেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু গতকাল রাত থেকে ধানমন্ডি 32-এ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেখেছি এবং তারা যেমনটি বলছেন, এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে জড়ো হয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য তারা এই জায়গাটিতে এসেছেন। আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেমন রয়েছে সংখ্যায় কম হলেও আমরা দেখেছি আওয়ামী লীগের কয়েকজন সমর্থকও কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং ফুল দিতে এসেছেন। ফুল দিয়ে পরে এখানকার উপস্থিত যে জনতা তাদের তোপের মুখে পরে কিন্তু এই জায়গাটি থেকে চলে যেতে বাধ্য হন, এমন কয়েকজনকে দেখেছি। এর কিছুক্ষণ আগেও আমরা এখানে দেখেছি যে কয়েকজন এসেছেন এবং তারা বলছেন যে তারা হচ্ছে এই জায়গাটিতে ফুল একটা রিকশায় করে কিন্তু ফুল নিয়ে একজন এসেছেন। আমরা যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যে আসলে কেন এসেছেন এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, ধানমন্ডি 32-এ ঠিক গেটটার সামনেই এই মুহূর্তে রয়েছেন রিকশা থেকে। ধানমন্ডি 32 নম্বর থেকে তারেক মাহমুদ যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে সেখানে। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 9টার দিকে জেলার পবা উপজেলার বামনশিখর এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মনিরুল ও তার ছেলে এক ঘরে, অন্য ঘরে তার স্ত্রী ও মেয়ে ঘুমিয়েছিলেন। সকালে প্রতিবেশীরা ঘরে এসে মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল স্ত্রীকে ওড়না দিয়ে, মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে ঋণের কথা বলা হয়েছে বলেও জানায় পুলিশ। রাজশাহীর খড়খড়ি বামনশিখর এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, মৃত্যুর কারণ নিয়ে কিছু জানা গেছে কিনা এখন পর্যন্ত, জানাবেন। ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই দেখেছি যে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যারা মারা গেছেন তাদের যে মরদেহগুলি আছে সেগুলো ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে সিআইডির যে রিপোর্ট তারা করছেন পুলিশ সদস্যরা এবং সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে উৎসুক জনতার অনেক ভিড় ছিল। আমরা প্রতিবেশীদের সঙ্গে কথা তার বয়স 30 বছর, তিনি মূলত নানা রকম বিভিন্ন সংস্থা থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং তারই বহিঃপ্রকাশ এই যে কমিশনার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ করে যে তথ্যটি দিয়েছেন, তিনিও বলেছেন যে প্রাথমিকভাবে যেটি পুলিশ ধারণা করছে যে মিনারুল প্রথমে স্ত্রী, কন্যা সন্তান এবং পরে ছেলে এবং সন্তানকে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছেন, এমনটি তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে তারা যেটি বলছেন যে মৃতদেহ পরীক্ষা
মিনারুলের হাতের লেখা কিনা সেটি তারা তদন্ত করবেন। এছাড়া কেন আসলে এ ধরনের ঘটনাটি ঘটলো, মিনারুল কেন তার তদন্ত আমরা পুলিশের আওতায় যে তাদেরকেও আমরা দেখেছি সকাল থেকেই তারা এই কাজটি এখানে এসেছেন এবং ঘটনা জানার চেষ্টা করছেন। অ্যাপের মাধ্যমে একটু দর্শকদের যে তথ্যটি দিতে চাই সেটি হলো যে সকালে যখন প্রতিবেশীরা দেখেন যে সবাই বাড়িতে আজকে পরিবারের সদস্যরা যেখানে, তারপরে তাদের মূলত সন্দেহ হয়, যেহেতু প্রতিবেশীরা যেটি বলছেন যে স্ত্রীর সঙ্গে গত 2-3 দিন ধরেই মিনারুলের একটু ঝগড়া চলছিল। এর ফলে তারা দেখেন যে বাড়ির দরজাটি বন্ধ ছিল। পরবর্তীতে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখেন যে একটি ঘরে স্ত্রী এবং কন্যা সন্তান এবং আরেকটি ঘরে ছেলের লাশ এবং ফ্যানের সঙ্গে ছিলেন। সেই ঘরেই মূলত এবং সেই চিরকুটে লেখা আছে যে কে মিনারুল তার স্ত্রীকে এবং কন্যাকে কিভাবে হত্যা করেছেন, তারপরে তার ছেলে সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। চিরকুটে তিনি লিখেছেন যে দেনার দায়ে এবং কাজ না থাকায় মূলত তিনি এই আত্মহত্যার পথটি বেছে নিয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে একই পরিবারে 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। শরীয়তপুরের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেটের বাধার মুখে পড়ে দীর্ঘ সময় আটকে রাখা হয়। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। শরীয়তপুর ডামুড্ডা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম সন্তান সম্ভাবনা ছিলেন। বৃহস্পতিবার দুপুরে জেলার নিউ মেট্রো ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তান জন্ম দেন তিনি। তবে বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কিছুটা ঠান্ডার সমস্যায় ভুগছিল। পরে শিশুটিকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন হাসপাতালের চিকিৎসক। স্বজনদের অভিযোগ, শিশুটিকে নিয়ে অ্যাম্বুলেন্স করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে গাড়িটির গতিরোধ করে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তেহর দেওয়ান নামে 2 ব্যক্তি। তাদের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে দেবে না তারা। এক পর্যায়ে তারা ঢাকাগামী সেই অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় রোগীর স্বজনেরা বাধা দিলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। এমন অবস্থায় দীর্ঘ 40 মিনিট আটকে থাকার পর শিশুটি সেখানেই মারা যায়। এমন ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা। খান ক্লিনিকের সামনে তো নেওয়া দর্শন মতন ওই জায়গায় 2 জন লোক যাইয়া গাড়ি আটকায় দিছে। 40 মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়াউড়ি করছি। ওরা আমি বলছি যে ভাইয়া গাড়িটা ছাইরা দেন, বাচ্চাটা মারা যাবে, এরা ছাড়ে নেই। একটা গাড়ি দাও, রোগী গরিব মানুষ, যতটুকু কমে দেওয়া যায়। তাই আমি কম টাকা একটা গাড়ি দিছি এখানে। তাই সে রোগীটা উঠাইছে, গাড়িতে উঠানোর পর অক্সিজেন সব লাগাইছে। গাড়ি চাবিটা হঠাৎ করে টান দিয়ে বের করে নিছে। এইটুকু অবস্থায় পরে রফিক ভাই বললো যে ছাইরা দেন, যা হয় আমরা দেখতেছি এই জায়গা, আমরা ছাইরা দেন। পরে ছাইরা দেন, পরে দেখা যাচ্ছে যে বাচ্চাটা মারা গেছে গাড়িতেই। এদিকে ঘটনার পর সটকে পড়েন অভিযুক্ত 2 অ্যাম্বুলেন্স চালক। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। লোকাল অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা তাদের ওই যাইতে দিবে না 50 গাড়িতে। ওনারা বলতেছে যে আমাদের অ্যাম্বুলেন্সে যেতে হবে। এইটা না তাদের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে অ্যাম্বুলেন্সকে ঢাকার অ্যাম্বুলেন্সে যাইতে বাধা দেয়। তাতে 30-40 মিনিট সময় ব্যয় হয়। ইন দ্য মিন টাইম ওই শিশু বাচ্চাটা মারা যায়। সিন্ডিকেটের জিম্মিতে জীবন হারালো নবজাতক। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা শরীয়তপুরবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার বাজার পরিস্থিতি। রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দাম। 15 দিনের ব্যবধানে সবজির দাম বেড়েছে দ্বিগুণ। পেঁয়াজ ও আদার দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মুরগির মাংসের দাম। রাজধানী কারওয়ানে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। 60 টাকা থেকে 150 টাকা ধরে বিক্রি হচ্ছে সবজি। বেড়েছে পেঁয়াজ ও আদার দাম।
গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও মুরগির মাংস ও মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। দাম বাড়ায় ক্রেতা বিক্রেতার মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম নাভিশ্বাসে ওঠায় ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলছেন দাম বাড়ার কারণ বাজার সিন্ডিকেট। তাছাড়া সরকারের নিয়মিত বাজার মনিটরিং চায় তারা। যেভাবে দামটা মনে হচ্ছে এটা একটু বেশি হয়ে যায় আমাদের জন্য। সব জিনিসের দামই বেশি, দাম বেশি হইলে ওই মান ভালো না। কাঁচামরিচ আগে যেটা 40 টাকা 50 টাকা নিতাম, যেরকম জাল ছিল 200 টাকা কেজি নিলে অর্ধেক জাল নাই। এই বন্যা লাগে মালের রেট বেশি, কিন্তু কি মাল কিনে সস্তা। খেতে মনে করেন মোকাম থেকে কিনে আনে 5 টাকা, গাড়ি ভাড়া কত টাকা, ধরেন 8 টাকা পরে 3 টাকা গাড়ি ভাড়া। আর এই মাল বেছেন 15 টাকা, পাইকারি বেছে 15 টাকা। আমরা দিন আনতে গেলে 15 টাকা আনলাম না, কয়টা লাভ করুন কোন? সপ্তাহান্তে বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, আপনি তো বাজারে রয়েছেন, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। কারওয়ান বাজারে যে সবজির বাজার, বিশেষ করে সেই সবজির বাজারে আমরা যেটা দেখেছি, সব ধরনের সবজির দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী, অর্থাৎ বেশ উত্তাপ ছড়াচ্ছে এই সবজির বাজার। আমরা যেটা দেখেছি বিগত 1 সপ্তাহ 15 দিন আগে যে সবজির দাম ছিল 40 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যেত, সেই সবজি কিন্তু এখন 60 থেকে শুরু করে 120 টাকা 30 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এমনও সবজি আমরা লক্ষ্য করেছি এখানে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু এখানকার কারওয়ান বাজারের যে সবজির বাজার, এখানে ক্রেতা এবং বিক্রেতার এই ভারসাম্যহীন দামের কারণে তাদের মধ্যে কিন্তু বেশ প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পেরেছি। ক্রেতারা যেটি বলছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন যে হঠাৎ করে এভাবে অস্বাভাবিক আকারে দাম বেড়ে যাওয়া, সেটার জন্য তারা আসলে সরকারের মনিটরিং চায়, ভোক্তা অধিদপ্তরের সার্বক্ষণিক পর্যবেক্ষণ তারা দাবি করছেন এবং বলছেন যে সাধারণ মানুষ যারা আছেন তারা হচ্ছে যে তাদের যে নিত্যদিনের যে ইনকাম, সেই ইনকামের উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী থাকায় তাদের জন্য বেশ কষ্টদায়ক হচ্ছে, বিশেষ করে এই কাঁচা যে সবজিগুলো আছে। এবং আমরা পাশাপাশি দেখেছি যে পেঁয়াজ এবং আদার দাম কিন্তু বেড়েছে এবং আলুর দামও কিন্তু কেজি প্রতি 10 টাকা বেড়েছে, আমরা সেটা কিন্তু দেখেছি। পেঁয়াজ আমরা যেটা লক্ষ্য করেছি 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে এখানকার যে দাম, সেই দাম কিন্তু 60 টাকা 65 টাকা কেজি ধরে বিক্রি হয়েছে। কিন্তু এই সপ্তাহে আমরা দেখলাম যে পেঁয়াজের দাম বেশ ঊর্ধ্বমুখী এবং এখানকার বিক্রেতারা বলছেন যে পেঁয়াজের দাম আরো বাড়তে পারে এবং সিজনাল মৌসুমের পেঁয়াজ উৎপাদন হওয়ার কারণেই কিন্তু পেঁয়াজের দাম বাড়তি রয়েছে, এরকমটাই বলছেন বিক্রেতারা। অন্যদিকে মাছের বাজার আমরা দেখেছি যে মাছ কিন্তু যথারীতিভাবে ঊর্ধ্বমুখী রয়েছে মাছের যে বাজার, এবং তারা বলছেন যে নদীর যে মাছগুলো আছে সেই মাছগুলো থেকে চাষযোগ্য মাছগুলো তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে, কিন্তু বিশেষ করে বেশি বেড়েছে নদীর মাছগুলো এবং ইলিশ কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে আমরা যতটুকু আমরা জেনেছি। কিন্তু তারপরেও ইলিশের দাম কিন্তু বেশ বাড়তি রয়েছে। তারা যেটি বলছেন 1 কেজি ওজনের যে ইলিশ আছে সেগুলো কিন্তু 1000 থেকে 1200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, তবে ছোট ইলিশগুলো যেগুলো 1 কেজি ওজনের 1 কেজি ওজনের যে ইলিশগুলো আছে সেগুলো কিন্তু 2000 থেকে 2200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং ছোট ইলিশগুলো কিন্তু 1000-1200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আমরা মুরগির বাজারে পর্যবেক্ষণ করেছি, যেটা জানতে পেরেছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু কেজি ধরে 20 টাকা মুরগির মাংসের দাম বেড়েছে, অর্থাৎ 290 টাকা এবং 300 টাকা কেজি ধরে সোনালী মুরগি বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি কিন্তু 180 থেকে 90 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে কিন্তু তার থেকে 20 টাকা কেজি ধরে কম ছিল। গরুর মাংস যথারীতি গরুর মাংস 750 টাকা ধরে বিক্রি হচ্ছে এবং চালের বাজার 1 মাস আগে যে ঊর্ধ্বমুখী ছিল সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় কারওয়ান বাজারে সব ধরনের যে সবজি সেগুলোর দাম কিন্তু যথেষ্ট বেড়েছে এবং ক্রেতারা খুব প্রকাশ করেন, তারা চায় সরকারের মনিটরিং এবং একটি ভারসাম্য অবস্থায় যেন দাম থাকে, স্থিতিশীল অবস্থা থাকে এবং তাদের যেন কষ্টদায়ক এবং দুর্ভোগ যেন লাঘব হয়, তেমনটাই কিন্তু কারওয়ান বাজারের ক্রেতারা জানিয়েছেন আমাদের। রাজধানী কারওয়ান বাজারের পরিস্থিতির এই ছিল সর্বশেষ। ইসরাত, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী AH হিমেল। চট্টগ্রামে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, চাল, ডাল ও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, আর নানান উদ্যোগ সত্ত্বেও কমছে না মাছ ও সবজির দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা পায়েল। পায়েল, এই যে দাম এত বেশি, এই দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন। মনি, যেমনটি বলছিলেন
পণ্যের বাজারের দাম আমরা দেখতে পাচ্ছি, সবজির বাজারও আগুন জ্বলছে। যেমন যে এই সবজিগুলো আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহেও ছিল 50-60 টাকা, সেই সবজি এখন বিক্রি করা হচ্ছে 80 থেকে 120 টাকা। বরবটি, বেগুন সবকিছুরই দাম বেড়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। ক্রেতা এবং বিক্রেতা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। যারা ক্রেতা আসছেন তাদের খুব বেশি দেখা যাচ্ছে, কারণ দিন দিন যেভাবে সবজির দাম বাড়ছে, সেই সবজির দাম এতটা বাড়তে থাকলে তাদের নাগালের বাইরে চলে যাবে, এমনটাই তারা মনে করছেন। মনিটরিং এর একটা ব্যাপার যেটি তারা দৃষ্টি আকর্ষণ করছেন ভোক্তা এবং সিটি কর্পোরেশনের। তারা মনে করছেন যে তদারকি করলে কিছুটা নাগালের মধ্যে আসতে পারে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। সবজির বাজার কেমন দেখছেন? সবজির বাজার তো অনেক হাই, এভাবে বাজার হলে কিভাবে চলবে মানুষের? এখানে তো অনেক বেশি, 100 টাকার উপরে তরকারি, 100 টাকার উপরে তরকারি হলে মানুষ কিভাবে চলবে, কিভাবে খাবে? এখন তো নিম্ন আয়ের মানুষ কিভাবে চলতে পারবে বলে, এই যে নিম্ন আয়ের মানুষ কম টাকা দিয়ে কিভাবে চলতে পারবে? এগুলো তো নাগালে বাইরে চলে গেছে অলরেডি। সবকিছু দাম 100 টাকার উপরে তরকারি, 100 টাকার উপরে তরকারি, চাল ডাল মানুষ কিভাবে কিনবে, কিভাবে করবে, কিভাবে চলবে? এগুলো তো অনেক উপর দিকে চলে গেছে। তাহলে এগুলা তদারকির ব্যবস্থা করতে হবে, এগুলা করতে হবে, তদারকি করে দেখতে হবে কিভাবে চলতে হবে, কিভাবে বাজার পরিচালনা করতে হবে। এগুলো তো তদারকি নাই, তদারকি না থাকার কারণে কিন্তু এখানে সব ইচ্ছে মতো চলতেছে, এগুলো তো হবে না। জি, ধন্যবাদ। যেমনটি আমরা শুনছিলাম, এখানে যারা ক্রেতারা আসছেন তারা অনেকটা ক্ষোভে ফেটে পড়েছেন যে দিন দিন যেভাবে বাড়ছে চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারের দাম, সেই সাথে বেড়েছে মাছের দামও বেড়েছে 50 থেকে 100 টাকা দর। পেঁয়াজেরও একটু ঝাঁজ বেড়েছে। পেঁয়াজের এখন গত সপ্তাহের তুলনায় 15 থেকে 20 টাকা বেড়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এই ছিল চট্টগ্রামের বাজার থেকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজিজা পায়েল। ধন্যবাদ আপনাকে। নদীর পানি বাড়তে থাকায় আতঙ্কে দিন পার করছে অনেক পরিবার। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারিক রহমান। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল। শুক্রবার রাত 3টায় গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সোহেলকে গ্রেপ্তারের জন্য এই অভিযান পরিচালনা করা হয়। তবে আসামিদের গ্রেপ্তার করা না গেলেও অভিযান শেষে ঘটনাস্থল থেকে 13টি তাজা ককটেল, 25টি আংশিক তৈরি ককটেল, বিস্ফোরক, গান পাউডার, 2টি তলোয়ার, হকি স্টিক, হেলমেট সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও 11 কেজি গাঁজা, 12 প্যাকেট হেরোইন, নগদ 1 কোটি 13 লাখ টাকা এবং একটি টাকা গোনার যন্ত্র উদ্ধার করা হয়। খাগড়াছড়ি পৌরসভার বর্জ্য পাহাড়ের খাদে ফেলায় দুর্ভোগে এক গ্রামের শতাধিক পরিবার। বছরের পর বছর উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। পাহাড়ের ঢালে বর্জ্য না ফেলার দাবি এলাকাবাসীর। জনবহুল এলাকায় ডাম্পিং স্টেশন থাকলেও জনরোষে স্টেশনটি চালু করা সম্ভব হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। সহকর্মী অপু দত্তের পাঠানো তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পা রিপোর্ট। খাগড়াছড়ি শহরের অদূরে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশে পাহাড়ের খাদে ফেলা হয় পৌর শহরের বর্জ্য। উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। বর্ষা মৌসুমে পানির সঙ্গে মিশে এসব বর্জ্য ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। পাহাড়ি এলাকায় ব্যবহারের পানি না থাকায় ছড়ার পানি ব্যবহার করছেন বসবাসকারীরা। ছড়ার পানিতে বর্জ্য মেশায় কলেরা, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে ভুগছেন এলাকাবাসী। আমাদের এখানে টিউবওয়েল নাই, ছড়ার পানি কুয়া খুঁড়ে খেতে হয়, অপরিষ্কার হয়, গোসল করতে একটু অসুবিধা হয়, গোসল করতে নানা রকম রোগ জীবাণু হয়। আমাদের তো কুয়ো বানিয়ে কুয়োর জল খেতে হয়। এখন কষ্ট করে ওই অনেক দূর থেকে আমাদের টিউবওয়েলের পানি নিয়ে আসতে হয়, এর জন্য অনেক সমস্যা হয় ময়লার কারণে। আবর্জনাগুলো অন্যদিকে সরিয়ে নেওয়া হোক, এটাই আমাদের দাবি। তাই নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার দাবি জানিয়েছেন স্থানীয় সহ সচেতন মহল। বর্ষাকালে পাহাড়ি ঢলের কারণে ময়লাগুলো পাহাড়ের মধ্যে দিয়ে আসে আর কি, আমাদের এই বাঙালঘাটি ছড়ায় আসে। তো এখানকার মানুষজনের
অবশ্যই অনেক ক্ষয়ক্ষতি হয়। উপযুক্ত স্থানের অভাবকে দায়ী করছে কর্তৃপক্ষ। অপরদিকে ডাম্পিং স্টেশন থাকলেও তা জনবসতি এলাকা হওয়ায় ব্যবহারের অনুপযোগী বলে জানান এই কর্মকর্তা। খুবই দুঃখজনক যে সেটি একটি জনবহুল এলাকায় তৈরি করা হয়েছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে আমরা সেই ডাম্পিং স্টেশনটি কার্যকর করতে পারছি না। কি করলে সেই ময়লাটা গড়িয়ে ছড়া পর্যন্ত যাবে না এবং কিভাবে এই গ্রামটিকে আমরা রক্ষা করতে পারি এটি নিয়ে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনকে বলেছি যে তারা যেন খুব দ্রুত একটি ওয়ে আউট করে দেয়। প্রাকৃতিক দূষণ রোধ ও গ্রামবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান খাগড়াছড়িবাসী। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।